নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক, নাম পরিবর্তনের প্রস্তাব বিডিএফ-এর। সারা ভারত কৃষক সভার শিক্ষা শিবির শিলচরে, উপস্থিত শীর্ষ নেতৃত্ব। বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা, সোনাই ও আউলিয়া বাজারে অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনক অধ্যাপকের এই অসাড় মন্তব্যে বর্তমানে তুমুল বিতর্ক চলছে। এই বিতর্কের স্থায়ী আবাসনকল্পী প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, 19শে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন। তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন, এমনকি ভাষা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্য সভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ঢেলে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের বক্তব্য। এর জন্য প্রকারান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। 19শে মের মতো গুরুত্বপূর্ণ আবেগময় দিনে কাদের বিশ্ববিদ্যালয়ে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হবে তা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বলেন, অসম সাহিত্য সভার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো অবশ্যই যুক্তিযুক্ত, কারণ তা উভয় উপত্যকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসানে ভূমিকা নিতে সক্ষম। কিন্তু এই বিতর্কিত অধ্যাপক ছাড়া উভয় উপত্যকার আরো বহু বুদ্ধিজীবী প্রাজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন, তারা বক্তা হলে এমন অহেতুক বিতর্ক তৈরি করত না। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, এই বিতর্কিত অধ্যাপক বরাকবাসীকে প্রকান্তরে অপমান করেছেন এবং ভিত্তিহীন বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বিকৃত করে তিনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন। আসাম বিশ্ববিদ্যালয় অসমে বিভাগ নেই বলেও ভুল মন্তব্য করেছেন এবং শিলচরে এই বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ঋষিকেশ বলেন, বরাক উপত্যকার কোনো কলেজ স্নাতক স্তরে অসমে পড়ার সুবিধা রয়েছে বলে তার জানা নেই। বরাকে অসমীয়া জনসংখ্যা নগণ্য, মোট জনসংখ্যার 2% মাত্র। তাই এরকম একটি বিভাগ খুলছে ছাত্র পাওয়া যাবে না বলে সঙ্গত কারণেই ডিফু ক্যাম্পাসে এই বিভাগ চালু রয়েছে, সেখানেও ছাত্রছাত্রীদের সংখ্যা খুব নগণ্য। তিনি বলেন, বরাকের জনগণ সবসময় সমন্বয়ে বিশ্বাসী। যেহেতু বরাবর অসম বিশ্ববিদ্যালয় অসমে বিভাগ খোলার প্রস্তাব দেওয়া হয়, তাই একই সঙ্গে তেজপুর বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা বিভাগ খোলার উদ্যোগ নেওয়া উচিত, কারণ তেজপুরের জনসংখ্যার 20% বাংলাভাষী। তিনি বলেন, এই অধ্যাপকের মহৎ উদ্দেশ্য হলে অবিলম্বে এই দাবি নিয়ে তিনি বক্তব্য রাখুন। সমন্বয় শুধু বরাকবাসীকেই পরামর্শ দেওয়ার এই অপচেষ্টার পেছনে ব্যক্তি স্বার্থ সহ দূর অভিসন্ধি থাকতে পারে। তাই বরাকবাসীর এই বিতর্কিত অধ্যাপককে আগামীতে সম্পূর্ণভাবে বয়কট করা উচিত বলে বিডিএফ মনে করে। আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের একটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহ্বরের হত্যাকাণ্ড আমরা জানি। 19শে মের মতো আবেগিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো, এটা চাটুকারিতা বা যাই হোক, তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের তারা ডাকতেই পারেন, কারণ আসাম সাহিত্য সভা একটি প্রাচীন সংগঠন এবং তারা প্রথমবারের মতো এবার ভাষা শহীদকে শ্রদ্ধা জানাতে এসছেন। কিন্তু সেই মঞ্চে কারা ভাষণ দেবেন, কোন অধ্যাপক ভাষণ দেবেন, তা একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং উপত্যকায় অনেক প্রাজ্ঞ, অনেক অধ্যাপক রয়েছেন, শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন, যাদের বক্তা করলে এই হয়তো বিতর্ক তৈরি হতো না। তাই এই ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না বলে আমরা মনে করি। আমি বিশেষ করে এই চক্রবর্তী মহাশয়কে বরাক উপত্যকায় এসে এই ধরনের আমাদের আবেগে আঘাত দিয়ে কথা বলার জন্য ধিক্কার জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে আসার জন্য যারা উদ্যোগী হবে তাদেরকে আমরা চিহ্নিত করে বয়কট করব এবং ভবিষ্যতে যাতে উনি এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য আমরা সচেষ্ট থাকব। বরাকে আমরা বয়কট করব। সুতরাং আসাম আন্দোলন কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরাকের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস পুস্তক আকারে অবিলম্বে প্রকাশ করা হোক।
বিগত উপাচার্য নেতৃত্বে সুবীর করের সম্পাদনায় যে পুস্তক ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে পাণ্ডুলিপি, তা প্রকাশ করা হোক। তার সাথে সাথে সরকারি ওয়েবসাইটে যদি বিকৃত কোনো ইতিহাস তুলে ধরার প্রয়াস থাকে তাহলে অবিলম্বেই সেই ইতিহাস সেই ওয়েবসাইটকে সংশোধন করতে হবে। আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক, তাহলেই সব বিতর্কের ভাটা পড়ে যাবে এবং এটাই বরাক উপত্যকার জনগণের গণদাবি। কৃষক আন্দোলনকে শক্তিশালী করতে শিলচরে প্রথমবারের মতো রাজ্য শিক্ষা শিবিরের আয়োজন করল সারা রাজ্য কৃষক সভা। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনের এই সমিতি শিবিরে কেন্দ্র ও রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। রেজামন্দ আলীর পৌরোহিত্যে শনিবার স্থানীয় এক অনুষ্ঠানে আয়োজিত প্রকাশ্য সভার প্রথম দিনে কৃষক আন্দোলনকে কিভাবে আগামীতে শক্তিশালী করা যায় তার উপর বিশেষভাবে আলোচনা করা হয়। দেশের উপর আসা কৃষি সংকট ও আর্থসামাজিক সংকট নিয়ে একদিন বক্তব্য রাখেন বক্তারা। কর্পোরেট নীতি অবলম্বন করে সরকার কৃষকদের বিপক্ষে ফেলে দিয়েছে। ফসলের ন্যায্য দাম, কৃষকদের ঋণ মুকুব করার পাশাপাশি মেহনতি কৃষকদের জমির পাট্টা প্রদানের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন তারা। বর্তমান শাসক দল শোষণ ও লুণ্ঠনের রাজনীতি করে কৃষকদের বিরুদ্ধে 3টি কালো আইন বাস্তবায়ন করে তাদের জমি কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে বলে অভিযোগ করেন তারা। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে কৃষক ও শ্রমিক সহ মেহনতি মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় কৃষক নেতার হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য, সুভাষ দে সহ রাজ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত সভায়। আসামে যখন আন্দোলন শুরু হয়েছিল বিচ্ছিন্নতা পায়, আমি পাবলিক মিটিং করছি, আসল গুন্ডারা আমার মিটিংয়ে পাথর ছুঁড়েছে, সেই দিতে গেছে। এবং সেই আন্দোলনকে কি করে আসামের মাটিতে শক্তিশালী করা যাবে, এটাই হচ্ছে আমাদের কৃষক সভার লক্ষ্য। 1936 সালে প্রথম কৃষক সভার জন্ম, আর আজ 80 সাল হল। এই 80 বছরে সারা ভারতবর্ষে কৃষক সংগঠন সংগঠিত হয়েছে। 500 জেলায় কৃষক সভা কাজ করছে। আজকে 1.5 কোটির বেশি কৃষক আমাদের কৃষক সভার সদস্য। আজকে আসামের যে কৃষকের সমস্যা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন। জমি নেই, ফসলের দাম নেই, ছেলে মেয়েদের চাকরি নেই, ঘরে খাবার নেই। এই হচ্ছে কি আসামের সাধারণ মানুষের অবস্থা। আমরা দেখছি যেমন রাজ্যে আপনাদের, তেমনি গোটা ভারতবর্ষে। আমি আর রিপিট করবো না। আজ পর্যন্ত যত কথা বলেছে সকাল সন্ধ্যে মিথ্যে কথা বলে। এত বড় মিথ্যেবাদী ভারতবর্ষে জন্ম মনে করে, এত জঘন্য প্রধানমন্ত্রী ভারতবর্ষে। আমি অন্তত 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, প্রায় 40 বছর পার্লামেন্টে ছিলাম। 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, কিন্তু জঘন্য প্রধানমন্ত্রী আমি কখনো দেখি। কি করে তার বিশ্বগুরু, এমন বিশ্বগুরু, তিনি কি করেছেন? 1000 है। आप सभी जानते, हम कहते हैं कि जुल्मतों का दौर, जुल्म पर जुल्म हमारे आम मजदूर किसानों पर, गरीब पर, हमारे देश के जो सत्ता में शासक वर्ग है वो जुल्म पर जुल्म करते जा रहे हैं। बढ़ाने के लिए कॉर्पोरेट कंपनियों का हित का नीति यहां लागू किए हैं और देश में एक सांप्रदायिक ध्रुवीकरण करके कहीं हिंदू मुसलमान के नाम पर, कहीं हिंदू सिख के नाम पर, कहीं जाति के आधार पर देश को बांटकर उनका नीतियों को लागू करने का कोशिश रहा। 2014 में जो नरेंद्र मोदी और भाजपा बहुत ही लुभावने वादे देते हुए सत्ता में आए, उनका कहना था कि जो किसानों का संकट खत्म करेंगे, देश में जो मजदूर वर्ग का हित का सरकार कायम करेंगे, हर देश का हर तबका का विकास होगा, सबका साथ सबका विकास का नारा लगाए और हर गरीब हर मजदूर को के साथ अच्छे दिन ले आएंगे उनके लिए, ये सब वादा करके आए। সোনাইর এসএমডি রোডের বেহাল অবস্থার জন্য অবরোধ করে প্রতিবাদ জানালো ওয়াইসি ফ্যান্স ক্লাব।
শনিবার সকাল থেকেই সোনাইবাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজবড়ুইয়া বলেন, প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে সোনাই মতিনগর পূর্ত সড়কের সংস্কার কাজ তাড়াতাড়ি শুরু হবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিকভাবে তারা ফের আন্দোলনে নামবেন। এদিনের প্রতিবাদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি মুন্না লস্কর, উপদেষ্টা বাবুল মজুমদার, আমির চৌধুরী, সাহারুল মজুমদার, কালাম শেখ, ফরিদ শেখ, জলিল লস্কর, মকিদ চৌধুরী সহ আরো স্থানীয় জনতারা। আজকে রাস্তা রিপেয়ারিং হোক, রাস্তার কাজ হয়, কিন্তু আমরা সোনাই সমষ্টির দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি। এরপরে সোনাই সার্কেলের দৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে সেকেন্ড স্যাটারডে হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই, স্যারও নাই, তখন সোনাই সার্কেল থেকে 2 জন প্রতিনিধি তারা পাঠাইছেন। তো তারা গেছে দাবি তুলিয়া ধরছি। আর আগামী সোমবারে একটা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করবো সোনাই সার্কেলও। তারপরে যদি এক সপ্তাহের ভিতরে না হয় আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কের প্রতিনিধি বাপ্পি ভাই আর সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ভূইয়া সাহেবের লগে আমরা ফোনে আলাপ হয়েছে। ওইয়া তাইন কথা দিছেন যে আগামী যে বখরা ঈদের ভিতরে তাইন এই যে সোনাই মতিনগর রোড থেকে লাগাই আমজুরঘাট পর্যন্ত রাস্তার যেটা বেহাল পরিস্থিতি তাইন এটা লইয়া পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এসডিও স্যারের লগে আলাপ করছেন। করিয়া বিধায়কের প্রতিনিধি আমার বাপ্পি ভাই আমার জানাইছেন যে ঈদের আগে এই পূর্ত বিভাগের অফিসাররা লইয়া এটা রিপেয়ারিং এর কাজ হইব। আর আমরা সহযোগিতা এটা রাস্তার কাজ করিয়া দিবা, এটা ঈদের ভিতরে হইব। তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম। আর যদি কোনো কারণবশত নির্মাণের 15 দিনের মধ্যেই জাতীয় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাতেই সড়ক অবরোধ করলো ক্ষুব্ধ জনগণ। উত্তর কৃষ্ণপুরে আউলিয়া বাজারে শুক্রবার রাতে 9টা নাগাদ সড়ক অবরোধে নামেন ক্ষুব্ধ জনতা। আচমকা কেন সড়ক অবরোধ, এই প্রশ্নের জবাবে ক্ষুব্ধ জনতার বক্তব্য, আউলিয়া বাজার এলাকার নির্মাণের 15 দিনের মধ্যে জাতীয় সড়কের পিচ উঠে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে গর্তের। এই গর্তের জন্য প্রতিদিন বাইক সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। শুক্রবার রাতে 9:30 পর্যন্ত বেশ কয়েকটি বাইক ও স্কুটি আরোহী দুর্ঘটনার শিকার হন। গর্ত ভরাটে কোনো উদ্যোগ নিচ্ছে না HIDCL। এদিকে একাধিক লোক আহত হওয়ায় ঘটনার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে স্থানীয় জনগণ সড়ক অবরোধে নামেন। খবর পেয়ে NHIDCL এর আধিকারিক ও পুলিশ বাহিনী ছুটে আসেন অবরোধস্থলে। তারা এই ভাঙা অংশটি অতি সত্বর মেরামত করার প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ প্রত্যাহার করেন। আজকে বিকাল থেকে এখানে টোটাল 8 জন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন আমার ভাই, আমার আপন চাচাগর ভাই একজন, আপনারা মেডিকেল গেলে দেখতে পারবা। টোটাল 8 জন ডেইলি অ্যাক্সিডেন্ট হয়। আজকে সন্ধ্যার থেকে এখন অবধি 8টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। NHDL রাস্তা বানাইছে, এই রাস্তার কন্ডিশনটা ওটা দেখুন কিতা কন্ডিশন রাস্তা কন্ডিশনটা দেখুন কি কন্ডিশন। হ্যাঁ, টোটাল আজকে বিকাল থেকে এখন অবধি 8 জন মানুষ মেডিকেল কলেজে আছে এডমিট। কাজ করেন না কিতা লাগে করেন না গো, এই জায়গাটা 3বার রিপেয়ারিং করিয়াছে, 3বার করছে, একবারও ঠিকাইতে পারে না। যা কাজ করে তারা 3বার নিয়ে আমরা সড়ক অবরোধ করছি। যত বিলে প্রশাসনে NHDL রাস্তা ঠিক করবে না, অত বিলে আমরা গাড়ি ছাড়িতাম না। মানুষ শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের জমাজলের সমস্যা এখনো দূর হয়নি। শিলচর শনিবার দুপুরে বিজেপির 3 মণ্ডল যথাক্রমে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্যশহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী ও শিলচর ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস সহ বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তারা ক্ষুব্ধ জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জমাজলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন মুক্তারাম রোডের সভাপতি শীতাংশু দাস জানান, প্রতি বছর বৃষ্টির মরশুমে মুক্তারাম রোডের পেছনের দিকে পল্লীশ্রী লেন, কালীকৃষ্ণ লেনের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গলিতে এসে থেমে থাকে, এতে সমস্যা দেখা দেয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, কাজল রায়, নিউ শিলচর মণ্ডলের সাধারণ সম্পাদক শঙ্কর কুমার পাল, অলকা দাস, দেবাশিস সোম, সঞ্জয় রায়, বিপ্লব দেব প্রমুখ। মেসেজ যদি দিয়া থাকে আবার মেসেজও দিব, স্যারের কাছে মাপ চাওয়াটা দরকার, কারণ বহুত বড় একজন মানুষ, তার সঙ্গে কথা হইতে গেলেও একটা মানে ইলিগাল কথাবার্তা এরকম মানুষের সঙ্গে কোয়া ঠিক না। আর এটা তার একটা বড় ভুল হয়েছে, হ্যাঁ করবো এটা। তার
প্রভু তো ডাকি, বালা নাম তো জানি না। কোনো জায়গায় যদি রিটার্ন দিতে হয়, যদি এফআইআর এর রিকোয়ারমেন্ট থাকে, আমরা এটা দিতে রাজি আছি যে আমরা ডেভেলপমেন্ট কমিটির থেকে যতটা পিটিশন দিছি ততটা পিটিশনের এগেইনস্টে আমরা এখানে মধ্যে কাজ পেয়েছি। আজকের দিনে আমরা এই উন্নত হয়েছে। একটাই দুঃখ যে লোকে জলটা জমে যায়, এটা গেলে কি আমরা কোনো ধরনের সমস্যা নেই। তাছাড়া আমরা এমএলএর উপরে আমরা কোনো ধরনের নাই তাইন করছে, আমরা হাত জোর তার কাছে কৃতজ্ঞ বোধ করবো যে তার কারণে আজকে আমরা এখানে শুকনো জায়গা দ্বারা কথা করে আমাদের গলির একটা সেই পেয়েছি। ধরুন আজকে নিউ শিলচর এলাকায় কিছু কিছু জায়গায় এখনও জলের প্রবলেম আছে, কিন্তু বিধায়ক কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে আজকে তারাপুর এলাকা শিববাড়ি সিঙ্কিং জোন যেটা আছে, আজকে 50 বছরে কাজ হয়নি। আমরা দেখেছি কংগ্রেসের যখন সরকার থাকতো তখন 5 কোটি 10 কোটি, এবং গত যে টার্ম ছিল সেই টার্মেও 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কোথায় জলের তলে চুলিয়ে গেল আমরা জানি না। কিন্তু আজকে একটা শিববাড়ি সিঙ্কিং জোনে একটা পার্মানেন্ট কাজ হচ্ছে, এবং এই পার্মানেন্ট কাজ 100 বছর পর্যন্ত টিকবে এবং এলিভেটেড রোড হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম বিধায়কের চেষ্টায় আমাদের সম্মানপট্টিতে প্রবলেম ছিল, এখন শিলংপট্টির লোকরা বলছে যে বিধায়ককে ধন্যবাদ দিচ্ছে এবং কোনো প্রবলেম নেই। জলসম্পদ বিভাগে চাকরি পেয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার 17 লক্ষ সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে দেওয়া হয়েছিল শিলচর ঘুঙ্গুর এলাকার নীতিশ রঞ্জন দাস নামে এক প্রতারক। 2 বছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকেরা। শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর ঘুঙ্গুর এলাকার বাসিন্দা নীতিশ দাসকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গেছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গুয়াহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গুয়াহাটি হাইকোর্টের এক আইনজীবী সহ আরও কয়েকজন। সাংবাদিকেরা অভিযুক্ত নিশীথকে জিজ্ঞেস করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটির চেতিয়া পদবীর এক ব্যবসায়ী, হাইকোর্টের কলিতা পদবীর আইনজীবী সহ শিলচরের বেশ কয়েকজন জড়িত রয়েছেন। বর্তমানে পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রতারিতরা জানান শুধু তারাপুর এলাকায় কয়েকজনকে নিযুক্তির টোপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে 17 লক্ষ টাকা। আর দাস পদবীর ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গোটা বরাক উপত্যকা থেকে তার মারফত সংগ্রহ করা হয়েছে 42 লক্ষ টাকা। প্রতারিতরা জানিয়েছেন তারা সবাই ওই ব্যক্তিকে অর্থ দিয়েছেন 2022 সালে। জলসম্পদ বিভাগে নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ওই ব্যক্তি জানায় একটি মামলার সূত্রে বেশ কিছু নিযুক্তি হবে, এই সুযোগে তালিকায় জুড়ে দেওয়া হবে তাদের নামও। আপনিও টাকা দিয়েছেন? দিয়েছি। কত টাকা দিয়েছেন? আমি 1.5 লাখ ক্যাশ দিয়েছি আর 1.5 লাখ টাকার সোনা দিয়েছি। কেন সোনা দিয়েছেন? হ্যাঁ। কিসের জন্য? চাকরির জন্য। ওকে চিনতেন? ওকে তো সবের লগে আসলাম। কার? আপনার চাকরির জন্য? হ্যাঁ। আমার নাম দীপালি দে। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে আর চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আমার তারাপুর থেকে, আমি তারাপুরে থাকি, আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। হ্যাঁ, নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না। আমরা ধরতে খালি ডেট দিয়ে মানে ডেট দিতে আলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া। ওখানে আমরা কিতা করতাম, আমরা ধরতে পারলাম না, এরা খালি ডেট দে এরা ধরা দেয় না। আপনি কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 7,30,000 জন্য। ও বলেছে চাকরির জন্য, আমি চাকরির লাগিয়ে দিতাম। কি চাকরি? হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি। গভর্নমেন্ট এটা ওই চাকরির পারপাস নেই। কেন টাকা নিয়েছে ওদের থেকে? তারা চাকরি হইয়া। কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা। তুমি কি সরকারি চাকরি করো না? সরকারি বিভাগে? না না। কিরকম চাকরি দেবে ওদেরকে? মানে গুয়াহাটির একজন দাদা। কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। কি করে? তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে। তারপরে আমিও লোভে পড়ছি। ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব, তারপরে আমার কইছে। হওয়ার পরে এই পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচারের হে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে পার্থদার আমার কইল। বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান ভাইরে দিল, তান ভাইয়ের থ্রু আইসে পার্থ চক্রবর্তী। তারাপুর শিববাড়ি রোডে। তারপরে তাই নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে? না না, আমি গেছি না, তারা আমার কিনারে আইছে। এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইছে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুর গানের পরে বিশু আমার কইছে। আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনফিউজ হয়েছে। তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে কথা বলেছে গুয়াহাটি গিয়া। হ্যাঁ, তুমি টাকা নিয়েছো? হ্যাঁ, আমার নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে তুমি টাকা নিয়েছো সবার কাছে চাকরি চাই এখন করবা? ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা দিছে, তারা টাকা দিছে। আমি নিয়ে হরিদারে দিছি। তারা 17 লাখ টাকা? 70 লাখ না, তো এই আপনার 22 লাখ টাকা। একবার 17 লাখ, একবার 17 লাখ। তো এখন যে বললে 22 লাখ? না না, 17 লাখ।
না না, এটা তো তারা যারা যে আছে, যে অন্য যারা আছে, যে তারা তো এটাতে কিছু নাই, তারা বলছে না আমরা তো এটাতে যেতাম না। আমি তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার 17 লাখ টাকা। বাকি এরিয়া থেকে বাকি এরিয়া তো নাই। শনিবার সকাল 10:30 1 ঘণ্টাব্যাপী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি এর প্রাঙ্গণে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশনের শিলচর শাখার উদ্যোগে 15 দিনব্যাপী স্বচ্ছতা পক্ষের অঙ্গ হিসেবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া ছাত্রছাত্রী ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে পরিবেশকে কিভাবে আমাদের আশেপাশে পড়ে থাকা আবর্জনাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে পরিষ্কার সুন্দর ও সুস্থ রাখা যায় এই বিষয়ে পথনাটিকা সহ ওপিডি চত্বরে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণকে সচেতন করার এক বার্তা পৌঁছানোর প্রশংসামূলক প্রয়াস চালান। এদিন উপস্থিত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখা কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবার উন্নতির জন্য প্রায় 80 লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়েছেন এবং এই প্রায় সময় এভাবেই ওনারা বিভিন্ন সময়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা কাজেও সহযোগিতা করে থাকেন। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার চিফ ম্যানেজার প্রীতম নাথ বলেন, চিকিৎসা সেবা কেন্দ্রগুলোর আশপাশের স্থানগুলোকে যদি সবাই পরিষ্কার করে রাখা যায় তবে রোগীদেরও শারীরিক উন্নতি ঘটবে। আমরা সবাই যদি সপ্তাহে একদিন আমাদের পার্শ্ববর্তী এলাকাকে পরিষ্কার করার কাজে সময় দিতে পারি তাহলে আমরা বেশি অংশে আবর্জনামুক্ত একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো। সিকুনা যেটা আমাদের এখানে রিজিওনাল অফিস আছে, ওরা শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন, যেটাকে ওনারা বলছেন স্বচ্ছতা পাকওয়াড়া। এর অঙ্গ হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। তারপরে ওনারা একটা প্রোগ্রাম করেছেন ক্যাম্পাসের ভিতরে, আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্লিনলিনেস ড্রাইভ একটা করেছেন। তো ওইখানে এটাকে ক্লগিং বলে, মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলো, ওটার উপরে একটা মানে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি পাওয়ার গ্রিড কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন। যেরকম রিসেন্টলি ওনারা প্রায় 1 থেকে 80 লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে, যেটা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড় সাহায্য আমাদের করবে রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে। তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন, যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন। ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন, সাথে আমাদের ছাত্ররাও ছিল, সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন ক্যাম্পাস হেলদি ক্যাম্পাসের স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে। তো বৃষ্টির জন্য ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে, আমরা সুন্দরভাবে কার্যক্রমটা করতে পেরেছি। ধন্যবাদ। কচিকাঁচা পড়ুয়াদের গান, আবৃত্তি, নাটক, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপিত হল মরকজ পাবলিক স্কুলে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুল। সকাল 9টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর গান, আবৃত্তি, নৃত্য, নাটক, গজল পরিবেশন করেন স্কুলের কচিকাঁচা পড়ুয়ারা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন এবং স্কুলের সহপরিচালক মাহিবুর রহমান তালুকদার বলেন, সকাল 9টা থেকে শুরু হলো, 9টা সাড়ে 9টা পর্যন্ত নজরুল জয়ন্তী অনেকগুলো অনুষ্ঠান হলো। বাচ্চাদের অনেকগুলো সংস, কবি নজরুল ইসলামের লেখা সংস বা ড্রামা করেছেন। তো ওনার বাচ্চারা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছে, আজকে আপনারা নিশ্চয় দেখেছেন। তো এটা দেখুন, কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, প্রত্যেকে জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো ওনার কি আমরা আজকে ওই সামান্য আধা ঘন্টার হাফ অ্যান আওয়ারের প্রোগ্রামে কি শেষ করব? মোর দেন 4000 পোয়েম উনি লিখে গেছেন এবং উনি নিজে অনেকগুলা করেছেন আর কি, মানে ওনারগুলো সুরও দিয়েছেন। তো কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। ভারত স্বাধীনতা আন্দোলনের সময় কাজী নজরুল ইসলামের অবদান একটা উল্লেখযোগ্য অবদান। ওনার লেখার মাধ্যমে উনি মানুষের চেতনা জাগিয়েছিলেন ভারত স্বাধীনতার জন্য। ওনার লেখনের মাধ্যমে তিনি কী করেছিলেন, জেলের মধ্যে বসে পর্যন্ত তিনি লিখেছেন যে মানুষকে চেতনা জাগিয়েছেন যে এগিয়ে আসো, ঘর থেকে বেরিয়ে পড়ো, যে ভারতকে স্বাধীন করো। সেই স্লোগান নিয়ে কাজী নজরুল ইসলাম মিশনে কাজ করেছেন। উনি একজন আশিকে রসুল ছিলেন, উনি একজন সুফি ছিলেন, সুফি সাধক ছিলেন। তো ওনার কি নজরুল ইসলাম সম্পর্কে আমার বলার শেষ থাকবে, অনেকগুলো থাকবে আর কি। তো এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করতে চাইছি আর কি।
জাতীয় ফুটবল দিবস উপলক্ষে 25শে মে অর্থাৎ রবিবার স্থানীয় ক্রীড়া সংস্থার মাঠে ব্যাটালিয়ন প্রেসিডেন্ট 11 ও সেক্রেটারি 11 এর মধ্যে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে দিনটি উদযাপন করার উদ্যোগে হাতে নিয়েছে শিলচর ডিএসএ। একই সঙ্গে 26শে মে সংস্থার 69তম প্রতিষ্ঠা দিবসে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে 1974 সালে যে সিনিয়র দল ইন্টার ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের প্রত্যেক খেলোয়াড় ও সদস্যদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও সোমবার জেলা ক্রীড়া সংস্থার অধীনে একটি ফুটবল একাডেমি গঠন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ক্যারাম ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। জেলা ক্রীড়া সংস্থার 1974 সালে আমাদের যে ফুটবল দল সিনিয়র ফুটবল দল ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন দলের সদস্যদেরকে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে সম্বর্ধনা দিতে চাই। কারণ আমরা জানি যে 1974 সালে আমাদের ডিএসএ শিলচরের পরিকাঠামো কিছুই ছিল না, মাঠ বলতে কিছুই ছিল না। সেই পরিবেশ থেকে ওরা আন্তর্জেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা অনেক গৌরবের ব্যাপার। এবং পরবর্তীতে আগামী 50 বছরে আমরা কিন্তু কিছুই করতে পারিনি, ফুটবলে খুব একটা অগ্রসর করতে পারিনি। সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি যে জেলা ক্রীড়া সংস্থার অধীনে একটা ফুটবল একাডেমি গঠন করা হবে এবং 26 তারিখে সেই ফুটবল একাডেমির শুভ উদ্বোধন হবে। ডক্টর সংগ্রাম ব্রহ্ম, জেনারেল সেক্রেটারি আসাম ফুটবল অ্যাসোসিয়েশন, এই কাজটা করবেন। ওনার হাত দিয়েই আমরা উদ্বোধন করব এবং আমাদের সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা আমাদের টেবিল টেনিস এবং ক্যারাম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হবে 26 তারিখে সেই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে থাকবেন শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়। আমাদের এই অনুষ্ঠানটা আমরা মাঠে একাডেমি শুভারম্ভ করে চলে যাব আশীর্বাদ ভবনে, সেখানে আমাদের এই অনুষ্ঠানটা হবে। এবং তার জন্য যে আমরা একটা ফুটবল একাডেমির জন্য একটা কমিটি আমরা তৈরি করেছি। গতকালকে ফুটবল রাজ্যের সবাই বসে সেই কমিটিকে আমরা মান্যতা দিয়েছি এবং আগামী গভর্নিং বডিতে সেটা পাঠাবো আমাদের এবং ব্যানার করা হয়। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক, নাম পরিবর্তনের প্রস্তাব বিডিএফ এর। সারা ভারত কৃষক সভার শিক্ষা শিবির শিলচরে, উপস্থিত শীর্ষ নেতৃত্ব। বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা, সোনাই ও আউলিয়া বাজারে অবরোধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।